মানুষ জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়ে কাটায়। আমাদের বয়স যখন 70-এ পৌঁছাবে আমরা তখন প্রায় 23 বছর শুধু ঘুমের মধ্যে কাটিয়েছি। যদি আপনার বয়স 30 হয় তবে প্রায় 10 বছর আপনি ঘুমিয়ে কাটিয়েছেন। এত বিশাল একটা ব্যাপার, অথচ বহু শতাব্দী ধরে বিজ্ঞান এর সামনে হাত তুলে দাঁড়িয়েছিল। কেন ঘুমাই, ঘুমের সময় ঠিক কী হয়, এই প্রশ্নের উত্তর দিতে পারত না কেউ। নোবেলজয়ী ফ্রান্সিস ক্রিক, মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড, রোমান শিক্ষাবিদ কুইন্টিলিয়ান সবাই ঘুমের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তবে পেছনে তাকালে দেখা যায় মানুষ ঘুমকে বুঝতে না পারলেও সে সম্পর্কে ভাবতে কখনো থামেনি। প্রাচীন সভ্যতায় ঘুম। প্রাচীন মিশরীয়রা ঘুমকে মনে করত জীবন আর মৃত্যুর মাঝের এক বিশেষ দরজা। তাদের বিশ্বাস ছিল রাতে ঘুমের সময় আত্মা শরীর ছেড়ে অন্য জগতে ভ্রমণ করে, আর স্বপ্ন হল সেই ভ্রমণের স্মৃতি। এই কারণেই মিশরে মন্দিরে গিয়ে ঘুমানোর প্রথা ছিল, যাকে বলা হতো ইনকিউবেশন স্লিপ। ধারণা ছিল দেবতা স্বপ্নের মধ্যে দিয়ে রোগের সমাধান জানিয়ে দেবেন। গ্রিকরাও এই পথে হেঁটেছে। তাদের ঘুমের দেবতা ছিলেন হিপনস, আর স্বপ্নের দেবতা তার পুত্র মরফিয়াস। আজও ব্যথানাশক ওষুধ মরফিনের নামটা সেই পৌরাণিক দেবতার স্মৃতি বহন করছে। অ্যারিস্টটল ঘুম নিয়ে পুরো একটি প্রবন্ধ লিখেছিলেন। তিনি মনে করতেন খাবার হজম হওয়ার সময় শরীর থেকে গরম বাষ্প মাথায় গিয়ে জমা হয় এবং সেখানে ঠান্ডা হয়ে আবার নিচে নেমে আসে, তখনই আমাদের ঘুম পায়। সম্পূর্ণ ভুল, কিন্তু বোঝার চেষ্টাটা সৎ ছিল। প্রাচীন ভারতে আয়ুর্বেদ ঘুমকে স্বপালি বলত এবং সেটাকে শরীরের 3 দোষ বায়ু, পিত্ত ও কফের ভারসাম্যের সাথে জুড়ে দেখত। চীনা চিকিৎসাশাস্ত্রে ঘুম ছিল ইন শক্তির পুনরুদ্ধারের সময়। আর একাদশ শতাব্দীর মুসলিম চিকিৎসক ইবনে সিনা, যার কানুন ইত্তিব বইটি শতাব্দীর পর শতাব্দী চিকিৎসাবিদ্যার মূল পাঠ্যপুস্তক ছিল, সেখানে তিনি ভেবেছিলেন মস্তিষ্কের ভেতরের আর্দ্রতা বা ভেজা ভাবের কারণে আমাদের ঘুম পায়। ভুলে ভরা, কিন্তু পর্যবেক্ষণে তীক্ষ্ণতা ছিল। মধ্যযুগের 2 ঘুম। মধ্যযুগীয় ইউরোপে মানুষ ঘুমাত আজকের মতো একটানা 8 ঘণ্টা নয়, বরং 2 ভাগে। সন্ধ্যের পরপরই প্রথম ঘুম দিত, তারপর মাঝরাতের কাছাকাছি উঠে কিছুক্ষণ জেগে থাকত, প্রার্থনা করত, চিঠি লিখত, প্রতিবেশীর সাথে কথা বলত, এমনকি খেতেও যেত। তারপর আবার দ্বিতীয় ঘুম দিত। ঐতিহাসিক রজার একির্চ সেই যুগের শত শত আদালতের নথি, ব্যক্তিগত ডায়েরি ও চিঠিপত্র ঘেঁটে এই প্রথম ঘুম আর দ্বিতীয় ঘুমের প্রমাণ খুঁজে বের করেছেন। এই পদ্ধতিটা মানুষের সহজাত জৈবিক প্রবণতারই একটি প্রকাশ। শিল্প বিপ্লব এইসব বদলে দিল। কারখানায় কাজের শিফট এলো, কৃত্রিম আলো এলো, আর রাতকে আর রাত ভাবা সম্ভব হল না। মানুষকে একটানা কাজ করতে হবে, সুনির্দিষ্ট সময় ঘুমোতে হবে, আবার সুনির্দিষ্ট সময় উঠতে হবে। এই নতুন জীবন ব্যবস্থার সাথে মিলিয়ে 8 ঘণ্টার একটানা ঘুম, এই ধারণাটা আসলে শিল্পযুগের সৃষ্টি, মানুষের বিবর্তনের নয়। বিংশ শতকে বিজ্ঞান যখন সত্যিকারের যন্ত্রপাতি নিয়ে ঘুমের ঘরে ঢুকল, তখন যা পাওয়া গেল তা ছিল অবাক করার মতো। ১৯২৯ সালে জার্মান মনোবিজ্ঞানী হান্স বার্গার মাথার বাইরে ইলেকট্রোড লাগিয়ে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ রেকর্ড করলেন প্রথমবারের মতো। এই যন্ত্রের নাম ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইইজি। তখনই স্পষ্ট হল যে ঘুমের সময় মস্তিষ্ক বন্ধ হয়ে যায় না, বরং সে নিদের মতো করে কাজ করতে থাকে। এরপরেই এলো সেই মহাযুগান্তকারী মুহূর্ত। ১৯৫২ সাল। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউজিন অ্যাসেরিনস্কি ঘুমন্ত শিশুদের পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ খেয়াল করলেন ঘুমন্ত শিশুর বন্ধ চোখের পাতার নিচে চোখ দুটো দ্রুত ডানে বায়ে নড়ছে। সন্দেহ হল তার গবেষণার পরামর্শদাতা ন্যাথানিয়েল ক্লাইটম্যানের। তিনি নিজে নিজের মেয়ে এস্তারকে নিয়ে পরীক্ষা করলেন। ফলাফল অভিন্ন। মানুষ এক ঘুমে ঘুমায় না, 2 ধরনের ঘুমে ঘুমায়। চোখ যে পর্বে নড়ে তার নাম র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম ঘুম, আর যে পর্বে নড়ে না সেটা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা এনরেম ঘুম। ঘুম গবেষণার ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বড় আবিষ্কার। শরীরের ভেতরের ঘড়ি। এর আগে আরও একটা চমৎকার পরীক্ষার কথা জানা দরকার। ১৭২৯ সালে ফরাসি ভূতত্ত্ববিদ জাঁ জাক দে মেরান একটি বিশেষ গাছ নিয়ে কাজ করছিলেন, মিমোসা পুডিকা। এই গাছের পাতা সূর্যের সাথে সাথে খোলে এবং সন্ধে বন্ধ হয়। দে মেরান ভাবলেন এটা নিশ্চয়ই সূর্যালোকের প্রতিক্রিয়ায় হচ্ছে। তাই তিনি গাছটাকে সম্পূর্ণ অন্ধকার বাক্সে বন্ধ করলেন। অবাককাণ্ড, সূর্য নেই, আলো নেই, কিন্তু গাছ তার আগের ছন্দেই পাতা খুলছে আর বন্ধ করছে। তার মানে জীবন্ত প্রাণীর ভেতরে একটা আভ্যন্তরীণ ঘড়ি আছে, যে কোনো বাইরের সংকেত ছাড়াও সময় মাপতে পারে।
মানুষের ক্ষেত্রে এই প্রমাণ এলো ১৯৩৮ সালে আরও ড্রামাটিক্যালি। সেই একই ন্যাথানিয়েল ক্লাইটম্যান এবার তার সহকারী ব্রুস রিচার্ডসনকে নিয়ে কেন্টাকির ম্যামাথ কেভে পৃথিবীর অন্যতম গভীর গুহায় নেমে গেলেন। ৬ সপ্তাহ থাকবেন। সূর্যালোক পৌঁছায় না এত গভীরে। খাবার আর পানি নিয়েছেন, বিছানা নিয়েছেন, পাশাপাশি তাপমাত্রা মাপার যন্ত্র আর ঘুম জাগার রেকর্ড রাখার সরঞ্জাম নিয়েছেন। বিছানার পায়াগুলো পানির বালতিতে বসানো হয়েছিল, যাতে গুহার পোকামাকড় উঠতে না পারে। ৩২ দিন পরে বেরিয়ে এসে দেখলেন বাইরের পৃথিবীর মতোই তাদের ঘুম জাগার চক্র চলেছে। কিন্তু একটা পার্থক্য, তাদের চক্রটা ঠিক ২৪ ঘণ্টার নয়, একটু বেশি। রিচার্ডসনের চক্র ছিল ২৬ থেকে ২৮ ঘণ্টার। এই আবিষ্কার থেকেই সার্কেডিয়ান রিদম শব্দটার জন্ম। ল্যাটিন সার্কা মানে প্রায়, আর দিএম মানে একদিন, অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টার ছন্দ। মানুষের এই আভ্যন্তরীণ ঘড়ি বাস করে মস্তিষ্কের একটি ছোট্ট জায়গায়, সুপ্রাকায়াসম্যাটিক নিউক্লিয়াস বা এসসিএন। মাত্র ২০,০০০ কোষের এই ছোট্ট গুচ্ছ মস্তিষ্কের ১০০ বিলিয়ন কোষের মধ্যে প্রায় অদৃশ্য, কিন্তু তার ক্ষমতা বিশাল। এই এসসিএনই নিয়ন্ত্রণ করে কখন ঘুম আসবে, কখন জেগে উঠতে হবে, শরীরের তাপমাত্রা কখন কমবে, কোন হরমোন কখন নিঃসৃত হবে। সে চোখের রেটিনার মাধ্যমে আলোর সংকেত পায়। অন্ধকার হলে সে পিনিয়াল গ্রন্থিকে নির্দেশ দেয় মেলাটোনিন নিঃসৃত করতে। মেলাটোনিন নিজে সরাসরি ঘুম তৈরি করে না, সে শুধু ঘুমের দৌড় শুরুর পিস্তল ছোড়ে। দৌড়টা চালায় মস্তিষ্কের অন্যান্য অংশ। এই দেহঘড়ি ২৪ ঘণ্টায় একবার পুরো চক্র শেষ করে। এর কারণে মানুষের শরীরের তাপমাত্রা বিকেলে সর্বোচ্চ থাকে, মধ্যরাতের পর থেকে কমতে থাকে, ভোরের দিকে সর্বনিম্নে পৌঁছায়। এই তাপমাত্রার পরিবর্তন ঘুম ডেকে আনতে সাহায্য করে। আপনি ঘুমান বা না ঘুমান, এই তাপমাত্রার ওঠানামা চলতেই থাকে। এটা ঘুমের ওপর নির্ভর করে না, বরং দেহঘড়ির একটা স্বাতন্ত্র্য কার্যক্রম। মানুষের মধ্যে এই দেহঘড়ির চরিত্র একরকম নয়। কেউ স্বভাবতই সকালে তাড়াতাড়ি ওঠে, এদের বলে মর্নিং লার্ক। কেউ রাত জেগে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সকালে তাড়াতাড়ি উঠতে পারে না, এদের বলে নাইট আউল। এই পার্থক্যটা অভ্যাস বা অলসতার নয়, জিনগত। নাইট আউলদের দেহঘড়ি একটু পরে চলে। সে তাড়াতাড়ি ঘুমোতে পারে না, কারণ তার মেলাটোনিন দেরিতে নিঃসৃত হয়, এবং তার ঘুম ভেঙে যায় দেরিতে, কারণ তার ছন্দটাই পরের দিকে। সমাজ সাধারণত এই দেরি করে ওঠা মানুষদের অলস বলে ভুল করে বদনাম দেয়, যা মোটেও ঠিক নয়। গবেষক ম্যাথিউ ওয়াকার উল্লেখ করেছেন, নাইট আউলরা আসলে সমাজের জন্য একটি বিবর্তনগত সুবিধা ছিল। যখন একটি দলের সবাই ঘুমিয়ে পড়ে না, তখন শিকারী প্রাণীর আক্রমণের আশঙ্কা কমে যায়। ঘুম কেন পায়? এই সব বিজ্ঞান বোঝার পর প্রশ্ন আসে, আচ্ছা ঘুম তো আসে, কিন্তু ঠিক কিসের টানে? এই প্রশ্নের উত্তর হল দুটো পরস্পর স্বাধীন কিন্তু একসাথে কাজ করা শক্তি। প্রথমটা হলো ঘুমের চাপ, বৈজ্ঞানিক ভাষায় প্রসেস এস। মানুষ যত বেশি সময় জেগে থাকে, মস্তিষ্কে অ্যাডেনোসিন নামের এক রাসায়নিক পদার্থ তত বেশি জমতে থাকে। এটা একটা জৈবিক ঘুমের ঋণের মতো। জমতে থাকে, আর যখন অনেক বেশি হয়, ঘুমের তীব্র টান আসে। ঘুমালে অ্যাডেনোসিন সাফ হয়ে যায়। ক্যাফিন ঠিক এই পদ্ধতিতে কাজ করে। সে অ্যাডেনোসিনের রিসেপ্টরে বসে পড়ে এবং অ্যাডেনোসিনকে সংকেত দিতে বাধা দেয়। আপনি কৃত্রিমভাবে সজাগ থাকেন, কিন্তু অ্যাডেনোসিন জমতেই থাকে লুকিয়ে। ক্যাফেইন শেষ হলেই সেই জমা ঋণ একসাথে এসে আঘাত করে। একটি গবেষণায় ক্যাফেইন আর অন্যান্য মাদক খেয়ে মাকড়সারা যে জাল বুনেছে, তার ছবি দেখে বিজ্ঞানীরা থতমত খেয়েছিলেন। ক্যাফেইনের প্রভাবে মাকড়সার জাল ছিল সবচেয়ে অগোছালো, এমনকি এলএসডি বা গাঁজার চেয়েও বেশি। দ্বিতীয় শক্তিটা হল সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি, প্রসেস সি। এই দুটো প্রক্রিয়া পরস্পর সম্পূর্ণ আলাদাভাবে চলে, কিন্তু সাধারণত একই দিকে কাজ করে। ভোরবেলা অ্যাডেনোসিন কম থাকে এবং দেহঘড়ির সক্রিয়তা বেশি থাকে, তাই ঘুম কম পায়। রাতে উল্টোটা, অ্যাডেনোসিন বেশি জমেছে, দেহঘড়িও নিচে নামছে, তাই ঘুম আসে। যখন কেউ সারা রাত জেগে থাকে, তখন মাঝরাতের পর প্রচণ্ড ঘুম পায়, কিন্তু ভোর হলে হঠাৎ একটু সতেজ লাগে। সেটা দেহঘড়ির সকালের সক্রিয়তা সাময়িকভাবে অ্যাডেনোসিনের চাপকে কাটিয়ে উঠছে বলে। ঘুমের চক্র ও বিবর্তন। ঘুম আসার এই প্রক্রিয়া বোঝার পর এবার জানতে হবে ঘুমটা আসলে কেমন ভেতর থেকে দেখলে। ঘুম একটি একক অবস্থা নয়। প্রতি রাতে একজন সুস্থ মানুষ একটি চক্রে আবর্তিত হয়। প্রতিটি চক্র প্রায় ৯০ মিনিটের। একটি পূর্ণ রাতে এই চক্র ৪ থেকে ৫ বার আসে। প্রথমে আসে হালকা এনরেম ঘুম, তারপর গভীর এনরেম, তারপর রেম, এভাবে চক্রটা ঘরে। জেগে থাকার সময় মস্তিষ্কের তরঙ্গ দ্রুত আর এলোমেলো। ভিন্ন ভিন্ন অংশ একসাথে ভিন্ন ভিন্ন কাজ করছে বলে সুর মেলে না। এটা অনেকটা একটা বিশাল স্টেডিয়ামের মতো, যেখানে সবাই একসাথে নিজের মতো কথা বলছে। উপর থেকে মাইক্রোফোনে শুধু গোলমাল শোনা যায়, কিন্তু গভীর এনরেম ঘুমে মস্তিষ্কের তরঙ্গ ধীর হয়ে আসে, নাটকীয়ভাবে, প্রতি সেকেন্ডে ২ থেকে ৪টি, এবং সুর মেলানো।
যেন হঠাৎ স্টেডিয়ামের পুরো দর্শক শ্রেণী একসাথে একটাই গান ধরে গাইছে। এই গভীর ঘুমই শরীরের মেরামতের সময়। বৃদ্ধি হরমোন নিঃসৃত হয়, পেশি গড়ে ওঠে, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়। দিনে যা শিখেছি তা দীর্ঘমেয়াদী স্মৃতিতে জায়গা পায়। এরপর আসে রেম ঘুম। এই পর্যায়ে মস্তিষ্কের তরঙ্গ আবার দ্রুত হয়, প্রায় জেগে থাকার মতো, কিন্তু শরীর থাকে সম্পূর্ণ অবশ, হাত পা নাড়ানো যায় না। শৈচ্ছিক পেশিগুলো মস্তিষ্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন করে রাখে। এটা একটা বিবর্তন উন্নয়ী সুরক্ষা। স্বপ্নে যদি আমরা দৌড়াই বা লাথি মারি, বাস্তবেও সেটা করলে বিপদ হতো। তাই মস্তিষ্ক শরীরকে নিষ্ক্রিয় রেখে স্বপ্নের মঞ্চে অভিনয় করে। এই রেম ঘুমেই আসে বেশিরভাগ স্বপ্ন, এবং এই ঘুম আবেগের প্রক্রিয়াকরণ, সৃজনশীলতা আর স্মৃতির পুনর্গঠনের জন্য অপরিহার্য। রাতের প্রথম ভাগে গভীর রেম ঘুম বেশি থাকে, শেষ ভাগে রেম বেশি থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেকেই ভোরে তাড়াতাড়ি উঠে ভাবেন ৮ ঘন্টার বদলে ৬ ঘন্টা ঘুমালাম, তাহলে মাত্র ২৫% ঘুম কম হলো। কিন্তু সেই ২৫% সময় কেটেছে রাতের শেষ অংশ থেকে, যেখানে রেম ঘুম থাকে। তাই আসলে সমস্ত রেম ঘুমের ৮৫% পর্যন্ত হারিয়ে যেতে পারে। এটা পুষ্টির মতোই, মাত্র কার্বোহাইড্রেট খেলে শরীরে প্রোটিনের ঘাটতি হয়, ঠিক তেমনি একটি মাত্র ধরনের ঘুম পেলে মস্তিষ্ক আর শরীর দুটোরই ক্ষতি হয়। ঘুমের এই দুই ধরন কেন দরকার সেটা আরও পরিষ্কার হয় বিবর্তনের দিক থেকে তাকালে। গবেষক ম্যাথিউ ওয়াকান এ বিষয়ে একটি মনোগ্রাহী তত্ত্ব দিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা হোমো ইরেক্টাস যখন গাছের ওপর থেকে মাটিতে নেমে ঘুমাতে শুরু করল, তখন একটা বিবর্তন উন্নয়ী সংকট তৈরি হলো। গাছে ঘুমানোর সময় শরীর অবশ হয়ে পড়লে ডালে ব্যালেন্স রাখা কঠিন হতো, পড়ে যাওয়ার ঝুঁকি থাকত। তাই প্রাইমেটরা গাছে থাকার সময় রেম ঘুম সীমিত রাখত। কিন্তু মাটিতে এসে সেই সীমাবদ্ধতা গেল। মাটিতে শুলে শরীর অবশ হলে পড়ার ভয় নেই, ফলে মানুষ অনেক বেশি রেম ঘুম নিতে পারল। এই রেম সমৃদ্ধ ঘুম মস্তিষ্কের আবেগীয় বুদ্ধিমত্তা আর সৃজনশীলতা বিকাশে সহায়তা করল। অন্যান্য প্রাইমেটরা ১০ থেকে ১৫ ঘন্টা ঘুমায়, কিন্তু তাদের মোট ঘুমের মাত্র ৯%ই রেম। মানুষ ঘুমায় ৮ ঘন্টা, কিন্তু তার মধ্যে ২০ থেকে ২৫%ই রেম। এই অসামান্য রেম ঘুম হয়তো মানুষের সামাজিক জটিলতা, সৃজনশীলতা আর ভাষার বিকাশে ইন্ধন জুগিয়েছে। প্রাণীজগতে ঘুম আর মানুষের স্বেচ্ছায় ঘুম নষ্ট করা ট্র্যাজেডি। ঘুম শুধু মানুষের নয়, পৃথিবীর প্রায় প্রতিটি প্রাণী ঘুমায়। ডলফিন ও তিমি একসময় মস্তিষ্কের একটি গোলার্ধ ঘুমিয়ে রাখে আর একটি জেগে থাকে। সাঁতার চালিয়ে যেতে হয় বলে পুরো মস্তিষ্ক একসাথে ঘুমানো সম্ভব নয়। পাখিরাও এই কাজ করতে পারে। এক পাশের মস্তিষ্ক ঘুমায়, অন্য পাশের চোখ খোলা থাকে শিকারের জন্য। একঝাঁক পাখি সারিতে বসলে মাঝেরগুলো দুদিক দিয়েই সুরক্ষিত থাকায় ২ গোলার্ধ ঘুমাতে পারে, কিন্তু সারির ২ প্রান্তের পাখিকে একদিক খোলা রাখতে হয়। ঘুম এতটাই জরুরি যে প্রকৃতি এই জটিল ব্যবস্থাও তৈরি করেছে শুধু ঘুমকে বাঁচিয়ে রাখতে। আর মানুষই একমাত্র প্রাণী যে স্বেচ্ছায় কোনো বাস্তব কারণ ছাড়াই নিজের ঘুম নষ্ট করে। এটা একটা অদ্ভুত ট্র্যাজেডি। ঘুম কতটা মৌলিক একটি প্রয়োজন তা বোঝা যায় একটি সরল পরীক্ষা দিয়ে। রিসার্চার ডেভিড ডিনজেস আর হ্যান্স ভ্যান ডনজেন মানুষদের ৩টে দলে ভাগ করে ৪, ৬ আর ৮ ঘন্টা ঘুম দিয়ে মাত্র ২ সপ্তাহ পর্যবেক্ষণ করলেন। শুধু ২ সপ্তাহ পরই ৬ ঘন্টার দলের ১/৪ কম্পিউটারের সামনে বসে ঘুমিয়ে পড়ছিল। আর মজার বিষয়, তারা নিজেরা মনে করছিল তারা ঠিকই আছে। ঘুম স্বল্পতা এতটাই সূক্ষ্মভাবে বিচার ক্ষমতা নষ্ট করে যে ক্ষতিগ্রস্ত মানুষ নিজেই বুঝতে পারে না সে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুম যে একটি মৌলিক জৈবিক চাহিদা, শ্বাস বা খাবারের মতোই অপরিহার্য, এটা বোঝার জন্য এর বেশি প্রমাণ দরকার হয় না। শরীর কখনো ঘুমকে ছেড়ে দেয় না। রেকর্ড বলে টানা ১১ দিন জেগে থাকার পর র্যান্ডি গার্ডেনার নামের এক তরুণ হ্যালুসিনেশন দেখতে শুরু করেন। তার মস্তিষ্ক কয়েক সেকেন্ডের মাইক্রোস্লিপে ঢলে পড়ছিল বারবার। গিনিস বুক এখন এই ধরনের রেকর্ড আর রাখে না। জাগার প্রতিযোগিতা উৎসাহিত করা ঠিক নয়, ঘুম আসলে যেতে সব সময়। এখন সময় এসেছে সেই প্রশ্নের উত্তর খোঁজার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুম কেন দরকার? না ঘুমালে আসলে কি হয়? এবং যে রহস্যময় স্বপ্ন আমরা দেখি তার মানেটাই বাকি। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে একটু অবাক হতে হয়, কারণ ঘুমের উপকারিতার তালিকা এত দীর্ঘ যে বিজ্ঞানী ম্যাথিউ ওয়াকার একটু রসিকতা করে বলেছিলেন, যদি ঘুমের এই সব গুণ একটি ওষুধে থাকত এবং কোনো ওষুধ কোম্পানি সেটা বাজারে আনত, তাহলে সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বিখ্যাত ওষুধ। কিন্তু সেই ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, প্রতি রাতে। শুধু বিছানায় শুতে হয়, তবু মানুষ তা নেয় না। স্মৃতি, শেখা এবং ঘুমের সম্পর্ক। ঘুম আর স্মৃতির সম্পর্ক মানুষ হাজার বছর ধরে আন্দাজ করেছে। প্রাচীন রোমান বক্তাবিদ কুইন্টিলিয়েন প্রায় ২০০০ বছর আগে লিখেছিলেন, একটি রাত পার হলে স্মৃতি আশ্চর্যজনকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তখন কারণটা জানা ছিল না। এখন বিজ্ঞান সেই রহস্যের গভীরে গিয়ে যা পেয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। মস্তিষ্কের ভেতরে হিপ্পোক্যাম্পাস নামের একটি অঞ্চল আছে। এটা অনেকটি একটি সাময়িক গুদাম ঘরের মতো। সারাদিন যা শেখা হয়, নতুন মুখ, নাম, তথ্য, সব প্রথমে জমা হয় এখানে।
কিন্তু হিপ্পোক্যাম্পাসের ধারণ ক্ষমতা সীমিত, একটি পেন ড্রাইভের মতো। বেশি ভরে গেলে নতুন কিছু ঢোকানো যায় না বা আগেরটা মুছে যায়। তাহলে এই সমস্যার সমাধান কি? রাতের ঘুম। ঘুমের মধ্যে, বিশেষত গভীর NREM ঘুমের সময়, একটি অত্যন্ত সুশৃঙ্খল প্রক্রিয়া চলে। হিপ্পোক্যাম্পাস আর মস্তিষ্কের বাইরের আবরণ নিওকর্টেক্সের মধ্যে একটি বৈদ্যুতিক আদান-প্রদান শুরু হয়। সাময়িক গুদামঘর থেকে তথ্যগুলো স্থানান্তরিত হতে থাকে দীর্ঘমেয়াদী ভাণ্ডারে। সকালে ঘুম থেকে উঠলে হিপ্পোক্যাম্পাস আবার ফাঁকা, নতুন কিছু শেখার জন্য। গবেষক ম্যাথিউ ওয়াকারের দল একটি পরীক্ষায় এটা স্পষ্টভাবে প্রমাণ করেছেন। দুটো দলকে একই পরিমাণ তথ্য শেখানো হলো। একটি দলকে বিকেলে ঘুমাতে দেওয়া হলো, অন্য দলকে জাগিয়ে রাখা হলো। সন্ধ্যায় আবার পরীক্ষা নেওয়া হলো। যারা ঘুমিয়েছিল তারা প্রায় 20% বেশি তথ্য মনে রাখতে পারল। এই পার্থক্য তৈরি হয়েছিল মাত্র 90 মিনিটের একটি ছোট্ট ঘুমে। এই প্রক্রিয়ায় যে বিশেষ বৈদ্যুতিক ঘটনা ঘটে তার নাম স্লিপ স্পিন্ডেল। NREM ঘুমে মস্তিষ্কে দ্রুত তীক্ষ্ণ বৈদ্যুতিক তরঙ্গের বিস্ফোরণ ঘটে। এগুলোই স্পিন্ডেল। এই স্পিন্ডেলগুলো যত বেশি, স্মৃতি স্থানান্তর তত কার্যকর। গবেষণায় দেখা গেছে যে রাতে একজন মানুষের স্পিন্ডেল বেশি হয়, পরের দিন সে ততটাই ভালো করে যে কোনো স্মৃতি পরীক্ষায়। এতটাই নির্ভরযোগ্য এই সম্পর্ক যে ঘুমানোর আগেই শুধু স্পিন্ডেলের সংখ্যা দেখে পরের দিনের স্মৃতিশক্তির পূর্বাভাস দেওয়া সম্ভব। কিন্তু আরও চমকপ্রদ তথ্য হল, ঘুম শুধু স্মৃতি ধরে রাখে না, সে বেছে বেছে কাজ করে। একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শব্দের তালিকা শেখানো হলো এবং প্রতিটি শব্দের পাশে লেখা থাকল মনে রাখো বা ভুলে যাও। তারপর অর্ধেককে ঘুমাতে দেওয়া হলো। দেখা গেল ঘুম সেই শব্দগুলোই শক্তিশালী করেছে যেগুলো মনে রাখো ট্যাগ পেয়েছিল, আর যেগুলো ভুলে যাও ট্যাগ পেয়েছিল সেগুলো সক্রিয়ভাবে দুর্বল হয়ে গেছে। তাহলে ঘুম শুধু একটি নিষ্ক্রিয় সংগ্রহশালা নয়, সে একজন বুদ্ধিমান সম্পাদকের মতো কাজ করে। দরকারি তথ্য রাখে, অদরকারি তথ্য ছাঁটে। এই ধারণা আরও গভীর হয় মোটর দক্ষতার ক্ষেত্রে। পিয়ানো বাজানো, টাইপিং, বাস্কেটবল খেলা, এই ধরনের শারীরিক দক্ষতা অর্জনেও ঘুম অপ্রতিস্থাপনযোগ্য ভূমিকা গ্রহণ করে। ওয়াকার একটি গবেষণায় একদল মানুষকে বাঁ হাতে একটি নির্দিষ্ট সংখ্যাক্রম টাইপ করতে শেখালেন। অনুশীলনের পরে একদল সন্ধ্যায় শিখে রাতে ঘুমালো, আরেক দল সকালে শিখে সারাদিন জেগে রইল। 12 ঘণ্টা পরে পরীক্ষা নিলে দেখা গেল যারা ঘুমিয়েছিল তারা গতিতে 20% এবং নির্ভুলতায় 35% এগিয়ে, আর যারা সারা দিন জেগেছিল তারা কোনো উন্নতিই দেখাতে পারল না। কিন্তু পরের রাতে ঘুমানোর সুযোগ পাওয়ার পর তারাও একই পরিমাণ উন্নতি অর্জন করল। অর্থাৎ অনুশীলন একা কাজ করে না, অনুশীলন আর তারপর ঘুম, এই দুটো মিলে পরিপূর্ণতা আসে। বিখ্যাত দৌড়বিদ উসেইন বোল্ট বিশ্বরেকর্ড ভাঙার আগের দিনগুলোতে অতিরিক্ত ঘুমাতেন। এটা কোনো দুর্বলতা নয়, বরং তার প্রশিক্ষণ পরিকল্পনার অংশ। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 2015 সালে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে সব খেলাধুলায় ক্রীড়াবিদদের জন্য পর্যাপ্ত ঘুম অনিবার্য। জীবনের বিভিন্ন পর্যায়ে ঘুম সারা জীবন একই রকম থাকে না, বরং জীবনের প্রতিটি পর্যায়ে তার চরিত্র, পরিমাণ এবং গুণমত্তা বদলে যায়, এবং প্রতিটি পর্যায়ে সেই নির্দিষ্ট ঘুমের একটি বিশেষ উদ্দেশ্য আছে। মায়ের পেটে থাকার সময় থেকেই ঘুম শুরু হয়। গর্ভাবস্থার শেষ 3 মাসে একটা শিশু প্রতিদিন প্রায় 9 ঘণ্টা REM ঘুমে থাকে, এবং জন্মের ঠিক আগের সপ্তাহে এই পরিমাণ পৌঁছায় 12 ঘণ্টায়। জীবনে আর কখনো REM ঘুম এতটা বেশি হয় না। কিন্তু কেন? কারণটা অপূর্ব। REM ঘুম এই পর্যায়ে মস্তিষ্কের নির্মাণ কাজের বৈদ্যুতিক সার হিসেবে কাজ করে। মস্তিষ্কের বিভিন্ন অংশে লক্ষ লক্ষ নিউরাল সংযোগ তৈরি হচ্ছে। একে বলে সিনাপ্টোজেনেসিস। REM ঘুমের বৈদ্যুতিক স্পন্দন এই সংযোগগুলো তৈরিতে সাহায্য করে। পরীক্ষায় দেখা গেছে শিশু ইঁদুরের REM ঘুম বন্ধ করে দিলে তাদের মস্তিষ্কের বিকাশ থেমে যায়। দিন পার হয় কিন্তু মস্তিষ্ক বাড়ে না। পরে REM ঘুম ফিরিয়ে দিলেও সেই ক্ষতি পুরোপুরি পোষানো যায় না। মায়ের বুকের দুধে যদি অ্যালকোহল থাকে তাহলে শিশুর REM ঘুম 20 থেকে 30% কমে যায়। এই তথ্যটা নতুন মায়েদের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় মাত্র 2 গ্লাস ওয়াইন পান করলেও গর্ভস্থ শিশুর REM ঘুম উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। জন্মের পরে শিশুরা পলিফেজিক ঘুমে থাকে, দিন রাত মিলিয়ে অনেকবার অল্প অল্প করে ঘুমায়। নতুন বাবা মা এই কারণে নাজেহাল হন, কিন্তু ধীরে ধীরে 3 থেকে 4 মাস বয়সে SCN বা দেহঘড়ি সক্রিয় হতে শুরু করে এবং ঘুম ক্রমশ রাত্রিকালীন একটি দীর্ঘ পর্বে রূপান্তরিত হয়। শৈশব থেকে বয়ঃসন্ধিকালে একটা চমৎকার পরিবর্তন হয়। শৈশবে প্রচুর REM ঘুম ছিল কারণ মস্তিষ্কের সংযোগ নির্মাণ চলছিল, কিন্তু বয়ঃসন্ধিতে এসে REM কমে এবং গভীর NREM বাড়ে।
কারণটা বোধগম্য, এখন আর নতুন সংযোগ তৈরি নয়, বরং আগের অতিরিক্ত সংযোগগুলো ছেঁটে ফেলে মস্তিষ্ককে আরও দক্ষ করার সময়। এই প্রক্রিয়াকে বলে সিন্যাপটিক প্রুনিং। গবেষক ইরভিন ফাইনবার্গ 10 বছর ধরে শত শত শিশুর ঘুম অনুধাবন করে দেখিয়েছেন যে মাথার সামনের অংশ, যেখানে যুক্তিবোধ এবং নির্দেশনা নেওয়ার ক্ষমতা থাকে, সেটা সবার শেষে পরিণত হয়। এই কারণেই কিশোর কিশোরীরা অনেক সময়ই অবিবেচনাপ্রসূত কাজ করে। তাদের সামনের মস্তিষ্ক এখনও পরিণত নয়। ঘুমের মাধ্যমে সেই পরিপক্কতা আসছে ধীরে ধীরে। বয়ঃসন্ধিতে আরেকটা বড় পরিবর্তন হয় দেহঘড়িতে। শিশুরা সাধারণত রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিশোর কিশোরীদের দেহঘড়ি জৈবিকভাবেই কয়েক ঘন্টা এগিয়ে যায়। রাত 10টায় একজন কিশোরের মেলাটোনিন নিঃসরণ শুরুই হয়নি, তাই তাকে সেই সময় ঘুমাতে বলা মানে একজন প্রাপ্তবয়স্ককে সন্ধ্যা 7টায় ঘুমাতে বলার মতো। ঘুমের ইচ্ছা থাকলেও জৈবিকভাবে তখন ঘুম সম্ভব নয়, অথচ স্কুল শুরু হয় ভোরে। তার মানে কিশোর কিশোরীরা জৈবিকভাবে দেরিতে ঘুমাতে পারলেও ভোরে উঠতে বাধ্য হয়। প্রতিদিন ঘুম অসম্পূর্ণ থাকে। এটা তাদের অলসতা নয়, এটা জীববিজ্ঞান। এবং বিজ্ঞানীরা বলছেন স্কুলের সময় একটু পিছিয়ে দিলে কিশোরদের শেখার ক্ষমতা, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। বয়স বাড়লে আরেক সমস্যা আসে। 50-এর পর থেকে গভীর এনআরএম ঘুম দ্রুত কমতে থাকে। 70 বছর বয়সে একজন মানুষ তার কৈশোরের তুলনায় 80 থেকে 90% গভীর ঘুম হারিয়ে ফেলতে পারেন। ওয়াকারের গবেষণা দলে দেখা গেছে মস্তিষ্কের যে অংশগুলো গভীর ঘুম তৈরি করে, সেগুলোই বয়সের সাথে সবচেয়ে আগে এবং সবচেয়ে দ্রুত নষ্ট হয়। ফলে বয়স্ক মানুষেরা রাতে বারবার জেগে যান, গভীর ঘুম হয় না, আর পরদিন স্মৃতিশক্তি কমে যায়। এই স্মৃতিশক্তির অবনতিকে অনেকে ভুলভাবে শুধু বার্ধক্যের স্বাভাবিক পরিণতি মনে করেন, কিন্তু এর পেছনে গভীর ঘুমের অভাবও একটি বড় কারণ। না ঘুমালে কি হয়? 1965 সালে র্যান্ডি গার্ডনার নামের একজন 17 বছরের মার্কিন কিশোর ঘুম না ঘুমিয়ে বিশ্ব রেকর্ড করার চেষ্টা করেন। 11 দিন একটানা জেগে থাকার পর তার হ্যালুসিনেশন শুরু হয়। মস্তিষ্ক কাজ করা বন্ধ করতে শুরু করে, কথা জড়িয়ে যায়। গিনিস বুক অফ রেকর্ডস এখন আর এই ধরনের রেকর্ড রাখে না, কারণ ঘুম না ঘুমানো এতটাই বিপজ্জনক যে এটাকে প্রতিযোগিতায় উৎসাহিত করা ঠিক হবে না। অথচ প্রতিদিন লাখো মানুষ এই বিপদ ডেকে আনেন নিজের ইচ্ছায়। গবেষক ডেভিড ডিনজেস একটি দীর্ঘ পরীক্ষায় মানুষকে 4, 6 এবং 8 ঘণ্টা ঘুমিয়ে 2 সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করেছেন। ফলাফল ছিল হতবাক করার মতো। যারা মাত্র 6 ঘণ্টা ঘুমাচ্ছিলেন, 10 দিন পরে তাদের মনোযোগ ক্ষমতা একজন টানা 24 ঘণ্টা না ঘুমানো মানুষের সমান হয়ে যায়। আর যারা 4 ঘণ্টা ঘুমাচ্ছিলেন, 11 দিন পরে তাদের অবস্থা একজন টানা 48 ঘণ্টা না ঘুমানো মানুষের মতো। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হল, এই ঘুমবঞ্চিত মানুষেরা নিজেরা বুঝতে পারেননি তারা কতটা ক্ষতিগ্রস্ত। তারা মনে করছিলেন সব ঠিকঠাক আছে। এটা মাতালের গাড়ি চালানোর মতো। যে মানুষ সবচেয়ে বেশি মাতাল, সেই সবচেয়ে বেশি মনে করে সে ঠিকঠাক গাড়ি চালাতে পারবে। ঘুম বঞ্চনাও মস্তিষ্কের বিচার ক্ষমতা ঠিক এভাবেই নষ্ট করে। গাড়ি চালানোর কথা উঠলে একটা তথ্য মাথায় রাখা দরকার। আমেরিকায় প্রতি ঘণ্টায় একজন মানুষ মারা যান ড্রাইভিংয়ের সময় ঘুমিয়ে পড়ে দুর্ঘটনায়। মদ্যপান করে গাড়ি চালানোর চেয়েও ঘুমবঞ্চিত অবস্থায় গাড়ি চালানো বেশি বিপজ্জনক বলে কিছু গবেষণা বলছে। কারণ মাতাল চালক অন্তত প্রতিক্রিয়া করার চেষ্টা করেন, কিন্তু মাইক্রোস্লিপে মস্তিষ্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো প্রতিক্রিয়া সম্ভব হয় না। ঘুম বঞ্চনার প্রভাব শুধু মনোযোগেই সীমাবদ্ধ নয়, শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। মাত্র 1 সপ্তাহ 6 ঘণ্টা কম ঘুমালে শরীরের 700-এরও বেশি জিনের কার্যক্রম বদলে যায়। যে জিনগুলো রোগ প্রতিরোধে কাজ করে সেগুলো নিষ্ক্রিয় হতে শুরু করে, আর যে জিনগুলো প্রদাহ, ক্যান্সার কোষের বৃদ্ধি এবং হৃদযন্ত্রের সমস্যার সাথে জড়িত সেগুলো সক্রিয় হয়ে ওঠে। হৃদযন্ত্রের ওপর ঘুমের প্রভাব মাপার একটি প্রাকৃতিক পরীক্ষা আছে, যা প্রতি বছর পৃথিবীর 150 কোটি মানুষের ওপর হয়, ডে রাইট সেভিং টাইম। যখন ঘড়ির কাঁটা 1 ঘণ্টা এগিয়ে দেওয়া হয় এবং মানুষ গড়ে 1 ঘণ্টা কম ঘুমায়, পরের দিন হার্ট অ্যাটাকের হার 24% বেড়ে যায়। আর যখন ঘড়ি 1 ঘণ্টা পিছিয়ে মানুষ 1 ঘণ্টা বেশি ঘুমায়, হার্ট অ্যাটাক 21% কমে যায়। মাত্র 1 ঘণ্টার ঘুমের পার্থক্য একটি গোটা দেশের হার্ট অ্যাটাকের হার বদলে দিচ্ছে। ক্যান্সারের সম্পর্ক উদ্বেগজনক। ঘুম বঞ্চনা শরীরের ন্যাচুরাল কিলার সেল কমিয়ে দেয়। এগুলো ক্যান্সার কোষ ধ্বংস করার কাজ করে। একটি পরীক্ষায় দেখা গেছে মাত্র একটি রাত 4 ঘণ্টা ঘুম না ঘুমালে ন্যাচুরাল কিলার সেলের সংখ্যা 70% কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাতের শিফটে কাজ করাকে প্রথমেই সম্ভাব্য কার্সিনোজেন বা ক্যান্সারের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে, মূলত এই ঘুম ব্যাঘাতের কারণেই। ডায়াবেটিসের সাথেও ঘুমের সম্পর্ক আছে। ঘুম কম হলে ইনসুলিন নিঃসরণ কমে যায় এবং কোষগুলো ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়ে। এটা টাইপ 2 ডায়াবেটিসের সূচনা। এমনকি 6 দিনের ঘুম বঞ্চনায় সুস্থ তরুণদের রক্তের গ্লুকোজের মাত্রা প্রি ডায়াবেটিক পর্যায়ে চলে আসে।
মস্তিষ্কের জন্য হয়তো সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হল অ্যালজাইমার রোগের সাথে ঘুম বঞ্চনার সম্পর্ক। মস্তিষ্কে বিটা অ্যামাইলয়েড নামের একটি আঠালো বিষাক্ত প্রোটিন জমা হলে অ্যালজাইমার হয়, কিন্তু ঘুমের সময় মস্তিষ্কে একটি বিশেষ পরিষ্কার ব্যবস্থা সক্রিয় হয়, গ্লিমফ্যাটিক সিস্টেম। এই সিস্টেম মস্তিষ্ক থেকে বিটা অ্যামাইলয়েড ধুয়ে বের করে দেয়। ঘুম না হলে এই পরিষ্কার হয় না, বিষাক্ত প্রোটিন জমা থাকে এবং অ্যালজাইমারের ঝুঁকি বাড়ে। ঘুম না হওয়া অ্যালজাইমারের কারণ নাকি অ্যালজাইমার ঘুম নষ্ট করে, এই দুষ্টচক্রে উভলেই একে অপরকে আরও খারাপ করতে থাকে। স্বপ্নের ভেতর যে জগৎ। রেম ঘুমের সময় মস্তিষ্ক যখন প্রায় জেগে থাকার মতো সক্রিয় কিন্তু শরীর অবশ, তখনই স্বপ্ন আসে। স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ফ্রয়েড থেকে শুরু করে আধুনিক নিউরো সায়েন্টিস্ট পর্যন্ত সবাই স্বপ্নকে বোঝার চেষ্টা করেছেন। আধুনিক বিজ্ঞান বলছে রেম ঘুমের স্বপ্ন দুটো অসাধারণ কাজ করে। প্রথমত, সৃজনশীলতা। রেম ঘুমে মস্তিষ্ক তার স্মৃতির ভাণ্ডার থেকে এমন সব সংযোগ তৈরি করে যা জেগে থাকার সময় কখনোই করে না। দূরের আপাত অসম্পৃক্ত তথ্যগুলো একসাথে জোড়া লাগে। এটা অনেকটা বিপরীত গুগল সার্চ। জেগে থাকার সময় কাছের সহজ সংযোগ খোঁজে, আর ঘুমের সময় অনেক দূরের অপ্রত্যাশিত সংযোগ খোঁজে। এই কারণেই ইতিহাসের অনেক বড় আবিষ্কার ঘুমের মধ্যে বা ঘুম থেকে ওঠার পরপরই এসেছে। রসায়নবিদ আগাস্ট কেকুলে স্বপ্নে সাপ দেখেছিলেন যে নিজের লেজ কামড়ে ধরে আছে, আর সেই ছবি থেকেই বেনজিনের রিং গঠনের ধারণা পেয়েছিলেন। পল ম্যাকার্টনি স্বপ্নে ইয়েস্টারডে গানের সুর শুনেছিলেন, সকালে উঠেই পিয়ানোতে বাজিয়েছিলেন। দিমিত্রি মেন্ডেলিভ ঘুমে পর্যায় সারণীর গঠন দেখেছিলেন। এগুলো কাতলিকতা নয়, এগুলো রেম ঘুমের সুদূর প্রসারী সংযোগ তৈরি করার ক্ষমতার প্রমাণ। দ্বিতীয়ত, আবেগের প্রক্রিয়াকরণ। রেম ঘুমে মস্তিষ্কের নর অ্যাড্রিনালিন উদ্বেগ এবং মানসিক চাপের সাথে যুক্ত রাসায়নিক প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই শান্ত পরিবেশে মস্তিষ্ক দিনের ভয়ের স্মৃতি বা কঠিন অভিজ্ঞতা আবার দেখে, কিন্তু এবার তার সাথে যন্ত্রণাটা নেই। এভাবেই ধীরে ধীরে সেই স্মৃতির তীব্রতা কমে যায়। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে এই প্রক্রিয়াটা কাজ করে না। পিটিএসডিতে আক্রান্ত মানুষদের রেম ঘুমে নর অ্যাড্রিনালিন বন্ধ হয় না, ফলে স্মৃতি ফিরে আসে, কিন্তু যন্ত্রণাও সাথে আসে। বারবার ভয়ানক স্বপ্ন দেখেন তারা, একই ঘটনা বারবার, কিন্তু কোনো নিরাময় নেই। এই গবেষণা থেকে পিটিএসডির চিকিৎসায় নতুন পথ খুলেছে। প্রাজোসিন নামের একটি ওষুধ রেম ঘুমে নর অ্যাড্রিনালিনের মাত্রা কমায়, ফলে রোগীরা সেই ভয়ানক স্বপ্ন ছাড়াই রেম ঘুম পেতে পারেন এবং স্মৃতির তীব্রতা কমতে শুরু করে। রেম ঘুম শুধু আবেগ নয়, সামাজিক বুদ্ধিমত্তারও পরিচর্যা করে। এই ঘুম কম হলে মানুষ অন্যের মুখের ভাব ঠিকমতো পড়তে পারে না। একটি গবেষণায় ঘুমবঞ্চিত মানুষদের চেহারার ছবি দেখানো হলো। বন্ধুত্বপূর্ণ মুখ তারা চিনতে পারলেন, কিন্তু হুমকি বা ভয়ের মুখকে অনেক বেশি বিপজ্জনক মনে করলেন। সামাজিক সংকেত পড়ার এই ক্ষমতা রেম ঘুমের ওপর নির্ভরশীল। এটা কমে গেলে মানুষ অকারণে সন্দিগ্ধ, খিটখিটে এবং সামাজিক বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘুম ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক। ঘুম এবং মানসিক অসুস্থতার সম্পর্ক এত গভীর যে আলাদা করা কঠিন। বিষণ্ণতা, উদ্বেগ, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, প্রায় প্রতিটি মানসিক রোগেই ঘুমের ব্যাঘাত একটি কেন্দ্রীয় উপসর্গ। এককালে মনে করা হতো মানসিক রোগ হয়েছে বলে ঘুম ভালো হচ্ছে না, কিন্তু এখন গবেষণা বলছে অনেক ক্ষেত্রে উল্টোটাও সত্য। ঘুমের সমস্যা আগে শুরু হয়, আর তারপর মানসিক রোগ দেখা দেয়। বিষণ্ণতার রোগীদের আরইএম ঘুম অনেক বেশি, কিন্তু এনআরইএম গভীর ঘুম কম। এই ভারসাম্যহীনতা চিন্তার চক্রকে আরও শক্তিশালী করে। মানুষ রাতে বারবার নেতিবাচক ঘটনার স্বপ্ন দেখে, সেগুলো নিয়ে আরও রুমিনেট করে, আর সকালে আরও বিষণ্ণ হয়ে ওঠে। তরুণ বয়সে এনআরইএম গভীর ঘুমের অভাব সিজোফ্রেনিয়ার সাথে যুক্ত। গবেষণায় দেখা গেছে যে কিশোর কিশোরীরা পরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছে, তাদের মস্তিষ্কের সামনের অংশে এনআরইএম গভীর ঘুম স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 গুণ কম ছিল। এই আবিষ্কার সিজোফ্রেনিয়া গবেষণার একটি নতুন দরজা খুলে দিচ্ছে। ঘুম এবং আত্মহত্যার প্রবণতার মধ্যেও সম্পর্ক পাওয়া গেছে। গুরুতর ঘুম বঞ্চনায় আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা এতটাই কমে যায় যে মস্তিষ্কের যুক্তিবাদী অংশ আর আবেগীয় অংশের মধ্যে সংযোগ ভেঙে পড়ে। আবেগীয় মস্তিষ্ক অ্যামিগডেলা প্রায় 60% বেশি সক্রিয় হয়ে ওঠে। মানুষ চরম প্রতিক্রিয়া দেখায়, বিচারবুদ্ধি কাজ করে না। আমরা বুঝেছিলাম ঘুম কি, কিভাবে কাজ করে, এবং না ঘুমলে শরীর ও মস্তিষ্কের কি ভয়াবহ পরিণতি হয়। কিন্তু এখনও একটা বড় প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে। যারা সত্যিই ঘুমাতে পারেন না, তাদের কি হয়, কেন পারেন না? এবং এই আধুনিক পৃথিবী, যেখানে রাত 10টাতেও অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ সরব, সেখানে ঘুমকে কিভাবে আবার জীবনের কেন্দ্রে ফেরানো যায়? এই প্রশ্নগুলোর উত্তরেই আমাদের যাত্রা শেষ হবে। ইনসমনিয়া, যে রোগ নিজেকেই বাড়িয়ে তোলে।
ইনসমনিয়া বা অনিদ্রা শুধু ঘুম না আসার নাম নয়, এটা একটা জটিল অবস্থা যেখানে মানুষ ঘুমাতে চায়, ঘুমানোর সুযোগও আছে, কিন্তু ঘুম আসে না। পৃথিবীর প্রায় 1/3 মানুষ জীবনে কোনো না কোনো সময় ইনসমনিয়ায় ভোগেন। দীর্ঘমেয়াদী ইনসমনিয়ায় ভোগেন প্রায় 10 থেকে 15%। ইনসমনিয়ার একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। যে মানুষ ঘুমাতে পারছেন না, তিনি মাঝরাতে বিছানায় শুয়ে ভাবছেন, আজও ঘুম হবে না, কাল সকালে কত কষ্ট হবে, পরশু প্রেজেন্টেশন আছে, ঘুম না হলে সব মাটি। এই চিন্তাগুলো মস্তিষ্ককে সজাগ করে রাখে। যত বেশি ঘুমানোর চেষ্টা করা হয়, তত বেশি মস্তিষ্ক সচেতন হয়ে পড়ে। ঘুমের চেষ্টা নিজেই ঘুমের শত্রু হয়ে দাঁড়ায়। এটাকে বলা হয় কগনিটিভ আরাউজাল বা মানসিক সজাগতা। মস্তিষ্কের অ্যামিগডালা এবং উদ্বেগের সাথে জড়িত অন্যান্য অংশ অতি সক্রিয় হয়ে পড়ে। শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়ে, যে হরমোন স্বাভাবিকত ভোরে জাগার জন্য থাকে। ইনসমনিয়ায় আক্রান্ত মানুষের শরীরে রাতেও কর্টিসল বেশি থাকে, যা ঘুম ঠেলে দেয়। এটা একটা দুষ্ট চক্র, উদ্বেগ থেকে ইনসমনিয়া, ইনসমনিয়া থেকে আরও উদ্বেগ। এই চক্র ভাঙার জন্য চিকিৎসকরা এতদিন ঘুমের ওষুধ দিতেন। ওষুধ কাজ করে, কিন্তু আসল ঘুম দেয় না। ঘুমের ওষুধ আসলে মস্তিষ্ককে একটু অচেতন করে, এটা প্রকৃত ঘুমের চক্র তৈরি করে না। স্বাভাবিক গভীর NREM ঘুম বা REM ঘুম দুটোই কমে যায় ঘুমের ওষুধে। মানুষ ঘুমায়, কিন্তু স্বপ্ন কম দেখে, সকালে সতেজ লাগে না, দিনের বেলা ঝিমায়। এই সীমাবদ্ধতা দেখেই সায়েন্টিস্টরা একটি ভিন্ন পথ খুঁজে বের করেছেন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া বা CBTI। এটা একটা মনো আচরণগত চিকিৎসা পদ্ধতি, এতে কোনো ওষুধ নেই। গবেষণায় দেখা গেছে CBTI ঘুমের ওষুধের চেয়ে বেশি কার্যকর এবং দীর্ঘমেয়াদী অনেক বেশি ফলপ্রসূ। আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস এখন ইনসমনিয়ার প্রথম চিকিৎসা হিসেবে CBTI-কেই সুপারিশ করে। CBTI কিভাবে কাজ করে? CBTI এর মূল কথা হল ঘুমের চাপকে বাড়াও এবং মস্তিষ্কের উদ্বেগকে কমাও। প্রথম ধাপে থাকে স্লিপ রেস্ট্রিকশন থেরাপি। এটা শুনতে অদ্ভুত লাগবে, যার ঘুম হচ্ছে না তাকে আরও কম সময়ের জন্য বিছানায় থাকতে বলা হয়। ধরুন কেউ রাত 10টায় বিছানায় যান এবং সকাল 7টায় ওঠেন, 9 ঘণ্টা বিছানায় কিন্তু মাত্র 5 ঘণ্টা ঘুম। তাকে বলা হয় রাত 12টার আগে বিছানায় যাবেন না, সকাল 7টায় উঠবেন। প্রথম কিছুদিন কঠিন লাগে, কিন্তু ঘুমের চাপ বা অ্যাডিনোসিন এত বেড়ে যায় যে বিছানায় গেলে দ্রুত ঘুম আসে। ঘুমের দক্ষতা বাড়লে আস্তে আস্তে বিছানায় সময় বাড়ানো হয়। লক্ষ্য হল বিছানায় শুয়ে থাকার সময়ের 85 থেকে 90% ঘুমানো। দ্বিতীয় ধাপ হল স্টিমিউলাস কন্ট্রোল, বিছানাকে শুধু ঘুমের জায়গা বানানো। অনেকে বিছানায় শুয়ে ফোন দেখেন, টিভি দেখেন, বই পড়েন, কাজ করেন। মস্তিষ্ক তখন বিছানাকে এই সব কাজের জায়গা হিসেবে চেনে, ঘুমের জায়গা হিসেবে নয়। নিয়মটা সহজ, বিছানায় শুধু ঘুম এবং যৌনতা, অন্য কিচ্ছু নয়। ঘুম না আসলে বিছানা ছেড়ে উঠে যান, আলো কম একটি জায়গায় বসুন, একটু শান্ত কাজ করুন, ঘুম আসার ইঙ্গিত পেলে আবার বিছানায় যান। তৃতীয় ধাপ হল কগনিটিভ থেরাপি, ঘুম নিয়ে ভুল ধারণাগুলো ভাঙুন। ঘুম নিয়ে আমাদের অনেক বিপজ্জনক বিশ্বাস আছে। আমি যদি আজ রাতে না ঘুমাই, আগামীকাল সব নষ্ট হয়ে যাবে। আমাকে প্রতি রাতে ঠিক 8 ঘণ্টা ঘুমাতে হবে। এই ধারণাগুলো আসলে উদ্বেগ বাড়ায় এবং ঘুমকে আরও কঠিন করে তোলে। চিকিৎসক এই ধারণাগুলো যুক্তি দিয়ে ভাঙেন এবং বাস্তবমুখী প্রত্যাশা তৈরি করেন। CBTI এর সাফল্যের হার উল্লেখযোগ্য। বেশিরভাগ ক্ষেত্রে মাত্র 6 থেকে 8 সপ্তাহের CBTI দীর্ঘস্থায়ী ঘুমের উন্নতি ঘটায়। ওষুধ বন্ধ হলে ঘুম আবার খারাপ হয়, কিন্তু CBTI শেখা দক্ষতা ব্যক্তির সাথে থাকে। ঘুমের অন্য শত্রুরা। ইনসমনিয়া ছাড়াও আরও বেশ কিছু ঘুমের সমস্যা আছে যেগুলো লক্ষ লক্ষ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, কিন্তু অনেকে বুঝতেই পারছেন না। স্লিপ অ্যাপনিয়া এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে অবহেলিত। ঘুমের সময় গলার পেছনে শ্বাসনালী বারবার বন্ধ হয়ে যায়, কখনো আংশিক, কখনো সম্পূর্ণ। যতক্ষণ বন্ধ থাকে রক্তে অক্সিজেন কমতে থাকে। মস্তিষ্ক বিপদ বুঝে ঘুম থেকে জাগিয়ে দেয়, প্রায়ই এত সংক্ষিপ্তভাবে যে রোগী মনেই রাখেন না এই প্রক্রিয়া। প্রতি রাতে 20, 40, এমনকি ঘণ্টায় 60 বারের বেশি হতে পারে। রোগী মনে করেন রাতে ভালোই ঘুমিয়েছেন, কিন্তু সকালে উঠে মাথা ব্যথা, সারাদিন ঘুম ঘুম ভাব, মনোযোগের অভাব। বাংলাদেশের মতো দেশে যেখানে স্থূলতা বাড়ছে, স্লিপ অ্যাপনিয়ার প্রকোপও বাড়ছে, কারণ গলার চারপাশে চর্বি জমলে শ্বাসনালীতে চাপ পড়ে। স্লিপ অ্যাপনিয়া রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয়। এমনকি গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ার দুর্ঘটনার একটি বড় কারণও স্লিপ অ্যাপনিয়া।
কিন্তু সবচেয়ে কার্যকর চিকিৎসা সিপ্যাপ মেশিন, শ্বাসনালীতে ধারাবাহিক বায়ু চাপ দিয়ে শ্বাসনালী খোলা রাখে। ওজন কমানো, পাশ ফিরে ঘুমানো এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারও সাহায্য করে। রেস্টলেস লেগস সিন্ড্রোম আরেকটি অদ্ভুত কিন্তু অত্যন্ত বাস্তব সমস্যা। রাতে বিশ্রাম নিলে বা শুলে পায়ের গভীরে একটা অস্বস্তিকর অনুভূতি হয়, পোকা হাঁটার মতো, ভেতরে চুলকানির মতো। পা নাড়ালে সাময়িক আরাম পাওয়া যায়, ফলে শুলে পা স্থির রাখা যায় না, ঘুম আসে না। 10% পর্যন্ত মানুষ এতে আক্রান্ত হন এবং অনেকে জানেনই না এটা একটা রোগ। এটা মস্তিষ্কের ডোপামিন হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত। খনিজ পদার্থের ঘাটতি, বিশেষত আয়রন এবং ম্যাগনেসিয়ামের অভাবেও হতে পারে। ব্যায়াম এবং নির্দিষ্ট ওষুধে এটা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। নার্কোলেপসি একটি বিরল কিন্তু নাটকীয় অবস্থা। দিনের যে কোনো সময় হঠাৎ ঘুম আসে, খাওয়ার টেবিলে, কথার মাঝে, এমনকি হাসতে হাসতে পড়ে যাওয়ার মতো পেশি শিথিলতাও হয়। এটা মস্তিষ্কে ওরেক্সিন নামের নিউরোট্রান্সমিটারের অভাবে হয়, যা সাধারণত জাগ্রততা বজায় রাখে। আধুনিক পৃথিবীতে ঘুমের মহামারী। এত কিছু জানার পরও একটা প্রশ্ন থাকে, সমাজে এত মানুষ কেন ঘুমাচ্ছেন না? এটা কি শুধু ব্যক্তিগত পছন্দের ব্যাপার, নাকি এর পেছনে কাঠামোগত কারণ আছে? কারণ অনেক, এবং সেগুলো একে অপরের সাথে জড়িত। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কারণ হল কৃত্রিম আলো। মানুষের মস্তিষ্ক আলো দেখলে মেলাটোনিন নিঃসরণ বন্ধ করে দেয়। এটা বিবর্তনের নিয়ম। সূর্যের আলো মানে দিন, তাই জাগো। কিন্তু আমাদের ঘরের এলইডি বাল্ব, ফোনের স্ক্রিন, ল্যাপটপ এগুলো রাতেও নীল আলো ছড়ায়। এই নীল আলো SCN-কে ধোঁকা দেয়। মস্তিষ্ক ভাবে এখনও দিন, মেলাটোনিন নিঃসরণ 2 থেকে 3 ঘন্টা পিছিয়ে যায়। রাত 12টায় ঘুমানোর চেষ্টা করলেও মেলাটোনিন হয়তো তখনও আসছে না। ম্যাথিউ ওয়াকার উল্লেখ করেছেন, রাতে মাত্র 8 লাক্স আলো, যা একটি সাধারণ টেবিল ল্যাম্পের আলোর চেয়ে অনেক কম, মেলাটোনিন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। আর আধুনিক ঘরে সন্ধ্যার পর যে আলোর পরিমাণ থাকে তা সেই সীমার অনেক বেশি। দ্বিতীয় কারণ হল ক্যাফিন। পৃথিবীতে জল এবং চায়ের পরে সবচেয়ে বেশি পান করা পানীয় কফি, বাংলাদেশে চা। ক্যাফিনের অর্ধজীবন, অর্থাৎ শরীর যত সময় তার অর্ধেক পরিমাণ বিপাক করে, 5 থেকে 7 ঘণ্টা। বিকেলে চা বা কফি খেবে রাতে ঘুমানোর সময়ও সেই ক্যাফিনের অর্ধেক সক্রিয় থাকে। অ্যাডেনোসিনের রিসেপ্টর দখল করে বসে থাকে, ঘুমের সংকেত আসে না। তৃতীয় কারণ হল অ্যালকোহল। অনেকে মনে করেন মদ পান করলে ঘুম ভালো হয়, কারণ দ্রুত ঘুম আসে। কিন্তু অ্যালকোহল মস্তিষ্কের জন্য একটি ভয়ানক ঘুম ভাঙারই কারণ। অ্যালকোহল রেম ঘুমকে দমন করে। মানুষ হয়তো অনুভব করেন না, কিন্তু রাতের পর রাত রেম ঘুম না হলে আবেগ প্রক্রিয়াকরণ, সৃজনশীলতা এবং স্মৃতি একসাথে ক্ষতিগ্রস্ত হয়। চতুর্থ কারণ হল শিফট ওয়ার্ক, রাত্রিকালীন কাজ। পোশাক শিল্পে, হাসপাতালে, পরিবহনে, কারখানায় লক্ষ লক্ষ মানুষ রাতে কাজ করেন এবং দিনে ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু দেহঘড়ি এই উল্টো ছন্দ মানে না। দিনের আলোতে ঘুম আসে না ঠিকমতো, ঘুম হলেও গভীর এনরেম কম হয়। দীর্ঘমেয়াদে শিফট ওয়ার্কারদের হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং মানসিক রোগের হার সাধারণ মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাত্রিকালীন শিফট ওয়ার্ককে সম্ভাব্য কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করেছে। পঞ্চম এবং হয়তো সবচেয়ে আধুনিক কারণ হল ঘুম হল দুর্বলতা, এই সামাজিক মনোভাব। ব্যবসায়িক দুনিয়ায় আমি মাত্র 4 ঘণ্টা ঘুমাই বলাটা অনেক জায়গায় গর্বের বিষয়। মার্গারেট থ্যাচার এবং রোনাল্ড রিগান দুজনেই নর্ব করে বলতেন তারা মাত্র 4 থেকে 5 ঘণ্টা ঘুমান। দুজনেই পরে আলজাইমার রোগে আক্রান্ত হয়েছিলেন। কাকতালীয় কিনা বলা মুশকিল, কিন্তু সংযোগটা উপেক্ষা করা যায় না। ওয়াকার এই মনোভাবকে একটি বিপজ্জনক সাংস্কৃতিক ব্যাধি বলেছেন। যে মানুষ প্রতি রাতে 6 ঘণ্টা ঘুমান সে নিজেকে স্বাভাবিক মনে করেন, কিন্তু গবেষণা বলছে তিনি দীর্ঘস্থায়ী ক্ষতির মধ্যে আছেন, শুধু সেই ক্ষতি অনুভব করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছেন। শরীর ও স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব। পূর্বে আমরা ঘুমের অভাবে হৃদরোগ এবং ডায়াবেটিসের কথা বলা হয়েছিল। এখন আরও কিছু যোগ করা দরকার। ঘুম বঞ্চনা শরীরের ওজন বাড়ায় 2টি হরমোনের দ্বারা। লেপটিন হরমোন পেট ভরেছে সংকেত দেয়, গ্রেলিন হরমোন আরও খাও সংকেত দেয়। ঘুম কম হলে লেপটিন কমে যায় এবং গ্রেলিন বাড়ে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ইভ ভান কটারের গবেষণায় দেখা গেছে মাত্র 5 রাত 4-5 ঘণ্টা ঘুমোলে মানুষ প্রতিদিন 300রও বেশি অতিরিক্ত ক্যালোরি খান, সম্পূর্ণ অজান্তে। বছরে হিসেব করলে এটা প্রায় 10 থেকে 12 কেজি ওজন বাড়ার সমতুল্য। তার উপর ঘুম কম হলে শরীর ক্যালোরি বিপাক করে চর্বিতে নয়, পেশিতে বেশি সঞ্চয় করে, ফলে একই পরিমাণ খেয়েও মোটা হওয়ার ঝুঁকি বাড়ে। রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরও প্রভাব নাটকীয়। একটি গবেষণায় 153 জন সুস্থ মানুষকে সাধারণ ঠান্ডার ভাইরাস দেওয়া হলো। যারা 7 ঘণ্টার বেশি ঘুমাচ্ছিলেন তাদের মধ্যে মাত্র 18% আক্রান্ত হলেন। যারা 6 ঘণ্টার কম ঘুমোচ্ছিলেন তাদের মধ্যে 50% বেশি আক্রান্ত হলেন, একই ভাইরাসে। ঘুম কম হলে সাধারণ টিকার কার্যকারিতাও কমে যায়। ফ্লু ভ্যাকসিনের পর যদি সেই রাতে ভালো ঘুম না হয় তাহলে অ্যান্টিবডি তৈরি হয় অনেক কম। পুরুষদের যৌন স্বাস্থ্যেও ঘুমের প্রভাব আছে। ঘুম কম হলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। যে পুরুষ সপ্তাহে 5 রাত মাত্র 5 ঘণ্টা ঘুমান তার টেস্টোস্টেরন সেই মানুষের সমতুল্য যিনি 10 থেকে 15 বছর বড়। নারীদের ক্ষেত্রেও প্রজনন হরমোনের ওপর ঘুম বঞ্চনার প্রভাব গবেষণায় ধরা পড়েছে। এত বিজ্ঞান পড়ার পর স্বাভাবিক প্রশ্ন, তাহলে করণীয় কি? ক্রিস উইন্টার এবং ম্যাথিউ ওয়াকার দুজনেই কিছু মূল নীতি বারবার বলেছেন। ঘুম জাগার সময় নিয়মিত রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিদিন একই সময়ে উঠুন, সপ্তাহান্তেও। এই একটি নিয়মই দেহঘড়িকে স্থিতিশীল রাখে। ঘুমের পরিমাণের চেয়ে ঘুমের নিয়মিততা অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। সকালে নির্দিষ্ট সময়ে উঠলে দেহঘড়ির অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়। রাতে নির্দিষ্ট সময় ঘুম আসা সহজ হয়। ঘুমানোর 1 থেকে 2 ঘণ্টা আগে থেকে উজ্জ্বল আলো এড়ানো দরকার। ফোনের, ল্যাপটপ, টিভির নীল আলো মেলাটোনিন নিঃসরণ দেরি করিয়ে দেয়। যদি একেবারে না পারা যায় তাহলে ফোনের নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। কিন্তু সবচেয়ে ভালো হল ঘুমানোর 1 ঘণ্টা আগে থেকে স্ক্রিন বন্ধ রাখা। ঘরের তাপমাত্রা ঘুমের জন্য গুরুত্বপূর্ণ। শরীরকে ঘুমাতে হলে মূল তাপমাত্রা একটু কমাতে হয়। শীতল ঘর এই কাজ সহজ করে। গবেষণায় দেখা গেছে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশিরভাগ মানুষের জন্য আদর্শ, যদিও ব্যক্তিভেদী পার্থক্য আছে। ঘুমানোর আগে গরম পানিতে গোসল করলে পরে শরীর দ্রুত ঠান্ডা হয়। এই তাপমাত্রার পতনই ঘুম ডেকে আনে। ঘুমানোর 2 থেকে 3 ঘণ্টা আগে খাওয়া শেষ করা ভালো। পরিপাক প্রক্রিয়া শরীরকে সক্রিয় রাখে। অ্যালকোহল ঘুমাতে যাওয়ার আগে না খাওয়াই ভালো। এটা ঘুম আনে ঠিকই, কিন্তু REM ঘুম নষ্ট করে। বিকেলের পর ক্যাফেইন এড়ানো উচিত। 5 থেকে 7 ঘণ্টার অর্ধজীবন মনে রাখলে বিকেল 3টায় খাওয়া 1 কাপ চা রাত 9টায়ও অর্ধেকটা সক্রিয় থাকে। ঘুমের পরিবেশ। ঘর যত অন্ধকার তত ভালো। মেলাটোনিন আলোতে নষ্ট হয়ে যায়। ঘরে আলো ঢোকালে ঘুমের গভীরতা কমে যায়। ঘুমের সময় ঘর সম্পূর্ণ অন্ধকার রাখা সম্ভব না হলে স্লিপ মাস্ক ব্যবহার করা যায়। ব্যায়াম নিয়মিত করলে ঘুম গভীর এবং দীর্ঘস্থায়ী হয়, কিন্তু ঘুমানোর 2 থেকে 3 ঘণ্টা আগে ব্যায়াম না করাই ভালো, কারণ ব্যায়াম শরীরের তাপমাত্রা এবং সতর্কতা বাড়িয়ে দেয়। ঘুমানোর আগে মনকে শান্ত করার একটি পদ্ধতি হল ওয়ারি বুক বা উদ্বেগ খাতা রাখা। যা চিন্তা করছেন লিখে রাখুন। মস্তিষ্ক তখন সেটা মনে রাখার চেষ্টা ছেড়ে দেয়। গবেষণায় দেখা গেছে পরের দিনের করণীয় কাজের তালিকা লিখে ঘুমাতে গেলে দ্রুত ঘুম আসে। মস্তিষ্ক যখন জানে কাজগুলো লেখা আছে, সে সেগুলো বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা বন্ধ করে। ঘুম এবং সমাজ। পৃথিবীতে ঘুমের সংকট এত গভীর যে শুধু ব্যক্তিগত পরিবর্তনে যথেষ্ট নয়, সামাজিক কাঠামো বদলাতে হবে। স্কুলের সময় নিয়ে গবেষণা এখন পরিষ্কার বলছে কিশোর কিশোরীদের বায়োলজিক্যাল ঘড়ি দেরিতে চলে। তাদের জন্য সকাল 7:30টায় স্কুল শুরু মানে শরীর ঘুম চাইছে এমন সময়ে ক্লাসরুমে বসে থাকা। যেসব স্কুল শুরুর সময় 8:30 বা 9টায় করেছে সেখানে শিক্ষার্থীদের গ্রেড উন্নত হয়েছে, দুর্ঘটনার হার কমেছে, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এটা আর শুধু গবেষণার কথা নয়, আমেরিকার বেশ কিছু রাজ্য এরই মধ্যে স্কুলের সময় পেছানোর আইন পাশ করেছে। কর্মক্ষেত্রে ঘুম বঞ্চনার ক্ষতি অর্থনৈতিকভাবেও বিশাল। গবেষণা সংস্থা র্যান্ড একটি রিপোর্টে দেখিয়েছে আমেরিকায় ঘুমবঞ্চিত কর্মীরা প্রতি বছর প্রায় $411 বিলিয়ন ক্ষতি ঘটান। জাপানে এই সংখ্যা 138 বিলিয়ন। এই ক্ষতির মুখে অনেক প্রগতিশীল কোম্পানি এখন কর্মীদের মাঝদুপুরে 20 মিনিটের ঘুমের সুযোগ দিচ্ছে। গবেষণায় দেখা গেছে এই ছোট ঘুমে উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়ে। হাসপাতালে ডাক্তারের ঘুম বঞ্চনা একটি গুরুতর সমস্যা। দীর্ঘ শিফটে কাজ করা ঘুমবঞ্চিত ডাক্তাররা ডায়াগনোসিসে বেশি ভুল করেন, অস্ত্রচক্রে বেশি সমস্যা হয়,
গবেষণায় দেখা গেছে ২৪ ঘন্টার শিফটের পর ডাক্তারের সুই ফোটারের ভুলের হার বাড়ে, রোগীর ইসিজি পড়তে ভুল হয়। এই সংকট মোকাবিলায় ডাক্তারদের শিফটের সময় কমানো এবং মাঝে বিশ্রামের ব্যবস্থা করা এখন চিকিৎসা ব্যবস্থার নতুন আলোচনার বিষয়। শেষ করার আগে কিছু প্রচলিত ভুল ধারণা ভাঙা দরকার। সপ্তাহান্তে বেশি ঘুমিয়ে সপ্তাহের ঘাটতি পোষানো যায়, এটা সত্য নয়। ঘুম ব্যাংকের মতো নয় যে জমা রাখলে পরে খরচ করা যাবে। গবেষক রবার্ট স্টিকগোল্ড দেখিয়েছেন, শেখার প্রথম রাতের ঘুম বাদ পড়লে পরের 2 রাত পুরো ঘুমিয়েও সেই স্মৃতি একীভূত হয় না। এটা একটা সুযোগ যা একবার হারালে ফেরে না। বয়স্কদের কম ঘুমানো স্বাভাবিক, এটাও ভুল। বয়স্কদের ঘুমের প্রয়োজন কমে না, কমে তাদের ঘুম তৈরির ক্ষমতা। হাড়ের ঘনত্ব কমলে আমরা বলি না যে তাদের হাড়ের দরকার কম, বলি ক্ষমতা কমে গেছে। ঘুমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি কম ঘুমিয়েও ঠিকঠাক আছি, এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বিপজ্জনক। ঘুম বঞ্চনা বিচার শক্তি নষ্ট করে দেয় এবং সেই নষ্ট বিচার শক্তি দিয়েই মানুষ মনে করে সে ঠিক আছে। এটা মাতাল হয়ে ভালো গাড়ি চালানো নিশ্চিত বধ করার মতো। সবশেষে ঘুমের কাছে ফিরে আসা। পৃথিবীতে ঘুম নিয়ে গবেষণা শুরু হয়েছিল মাত্র ৭০ বছর আগে, ১৯৫২ সালে, সেই ঘুমন্ত শিশুর নড়েচড়ে যাওয়া চোখ দেখে। ৭০ বছরে আমরা এতটা জানতে পেরেছি যে বলা সম্ভব হচ্ছে, ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম আমাদের অস্তিত্বের ভিত্তি। ঘুম স্মৃতি লেখে, ভুলে যাওয়া স্মৃতি ফিরিয়ে দেয়। ঘুম মস্তিষ্ক মেরামত করে, শিশুর মস্তিষ্ক গড়ে তোলে, কিশোরের মস্তিষ্ক পরিমার্জন করে, বৃদ্ধের মস্তিষ্ক পরিষ্কার রাখে। ঘুম আবেগের ভার হালকা করে, বেদনার ধার কমায়, সৃজনশীলতার মঞ্চ তৈরি করে। ঘুম হৃদয় রক্ষা করে, রোগ প্রতিরোধে অংশ নেয়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, আলঝাইমার থেকে দূরে রাখে। কিন্তু এই সব জানার পরেও মানুষ ঘুমায় না, কারণ আধুনিক পৃথিবী ঘুমকে সময়ের অপচয় মনে করতে শিখেছে। আই উইল স্লিপ হোয়েন আই এম ডেড, মৃত্যুর পর ঘুমাবো, এই মনোভাব এখন সত্যিকারই বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ এই মনোভাবই সেই সময়টাকে তাড়াতাড়ি নিয়ে আসে। মানবজাতির দীর্ঘ ইতিহাসে ঘুম সবসময় একটি পবিত্র সময় ছিল। প্রাচীন মিশরীয়রা তাকে দেবতার দরজায় ভ্রমণ মনে করত, গ্রিকরা তাকে দেবতার উপহার মনে করত, আয়ুর্বেদ তাকে জীবনের 3টি স্তম্ভের একটি বলত। আর এখন বিজ্ঞান বলছে তারা সবাই ঠিকই ছিল, শুধু রূপকটা আলাদা ছিল, বাস্তবটা নয়। ঘুম একটি ইনভেস্টমেন্ট। প্রতি রাতে 8 ঘন্টা ইনভেস্ট করলে পরের দিনের প্রতিটি ঘন্টা বেশি মনোযোগী, বেশি সৃজনশীল, বেশি সুস্থ। প্রতিটি সপ্তাহ এবং প্রতিটি বছর জুড়ে এই ইনভেস্টমেন্ট ফেরত দেয় দীর্ঘ জীবন, সুস্থ মন এবং সংযুক্ত সম্পর্ক। রাত আসে, অন্ধকার নামে, দেহঘড়ি সংকেত দেয়, মেলাটোনিন নিঃসরণ শুরু হয়, মস্তিষ্ক ফিসফিস করে, এখন সময়। সেই ডাকে সাড়া দেওয়াটাই এখন পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।